তাহলে হাই গাইস দিয়ে আজকের নতুন ভিডিও শুরু হচ্ছে। আমরা আলটিমেটলি এসে পৌঁছে গেছি কুটায়। আমরা কুটা, সেমিনিয়াক এবং সাদার্ন মোস্ট পার্ট উবুদের যেটা আছে সেগুলো একটু ঘুরে দেখব। লাস্ট দিনের ভিডিও সেভাবে করা হয়নি, আমার জ্বর হয়ে গেছিলো বলে, তাই যেটুকু পসিবল আর আসানসোল অবধি ফিরে যাওয়া অবধি যেটুকু ভিডিও হয়েছে সবটাই তুলে ধরলাম এই ভিডিওতে। আজকে রয়েছে ভিডিওতে আমি, সাথে টিনটিন আর এই অমৃতা। চলুন ভিডিও শুরু করা যাক। কুটা পৌঁছাতেই শুরু হয়ে গেল জ্বর আর সর্দি। কোনো রকমের ট্যাবলেট খেয়ে শুরু করলাম পরের দিন। ঠিক যেভাবে চেয়েছিলাম সেভাবে আর ভিডিও ছবি তুলে উঠতে পারিনি। বাবা আর অমৃতার তোলা ছবি ভিডিও মিলিয়ে থাকলো সিরিজের এই শেষ পর্বটুকু। আশা করি আপনাদের ভালো লাগবে। গতকাল বিকেল বেলাতেই টার্গেট ছিল এই স্পটটাকে দেখতে যাওয়ার, কিন্তু শরীর সাথ দেয়নি বলে যেতে পারিনি। আজকে সকালে উঠেও জ্বর সর্দি একটুও কমেনি, তাই বাবাকে একাই যেতে হলো এইখানে ঘুরতে। অনলাইনে গ্র্যাব বাইক বুক করে দিলাম, আর তাতে চেপেই এই আমাদের ওলা র্যাপিডোর মতো বাবা পৌঁছে গেল বালির অন্যতম জনপ্রিয় এবং দর্শনীয় স্থান তানহা লটে। তানহা লট শব্দটির আক্ষরিক অর্থ হলো সমুদ্রের মাঝের ভূমি। হ্যাঁ, ঠিক সমুদ্রের মাঝেই একটা বিশালাকার পাথরের উপর এই মন্দিরটির অবস্থান। ১৬শ শতাব্দীতে পুরোহিত নিরার্থ এই মন্দিরের প্রতিষ্ঠা করেন এবং আজও এই মন্দিরে বরুণদেব অর্থাৎ জলের দেবতা এবং এই নিরার্থ বলে যে পুরোহিত এর স্থাপন করেছিলেন তার পুজো দেওয়া হয়। বিশ্বাস করা হয় মন্দিরের নিচে বসবাসকারী পবিত্র সামুদ্রিক সাপগুলো মন্দিরটিকে অশুভ শক্তির হাত থেকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে। তবে মজাদার ব্যাপার হলো এই মন্দিরের প্রাঙ্গণ অব্দি যাওয়ার জন্য একমাত্র সময় হচ্ছে ভাটা। জোয়ারে জল বেড়ে গেলে এই প্রান্ত থেকে ও প্রান্তে আর পৌঁছানো যায় না, তাই অপেক্ষা করতে হয় ভাটার জন্য। ভাটা হলেই তবে এই দিকের পার থেকে আপনি মন্দির প্রাঙ্গণ অব্দি প্রবেশ করতে পারবেন। বাবা যতক্ষণে তানহা লট দেখে আবার হোটেলে ফিরে আসছে, চলুন আপনাদের সাথে শেয়ার করে ফেলি আরো একটা মজাদার ঘটনা। নুসা পেনিটায় যেসব পর্যটকেরা স্নরকেলিং বা স্কুবা ডাইভিং করতে যান তাদের মূলত অ্যাট্রাকশন থাকে মান্টারেকে নিয়ে। মান্টারে কি যদি বোঝাতে হয় তাহলে বলবো একটা অতিকায় সাইজের শঙ্কর মাছ, যার সাইজ আমার আপনার থেকেও বেশি হলেও হতে পারে। দুর্ভাগ্যবশত আমরা যখন স্নরকেলিং করতে নামি আমরা মান্টারে দেখতে পাই না, কিন্তু লাকিলি আমি আর বাবা যখন লুমাঙ্গাং বিচ বা লুমাঙ্গাং ক্লিপের উপর থেকে এদিক ওদিক ছবি নিচ্ছিলাম আমাদের লেন্স বন্দি হয়ে যায় একটা মান্টারে। সেটারই ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম। গাড়িতে তেল ভরার দিন শেষ হয়ে গেছে, গাড়িতে এখন ভরতে হচ্ছে ব্যাটারি।
ব্যাটারি দিয়ে রিচার্জ করার পর গাড়ি ছুটবে পনপন করে। অন্যদিকে টিনটিনের ব্যাটারিও ফুল রিচার্জ। দাদাকে কন্টিনিউয়াস ডেকে চলেছে সে নিজে ঘুরতে যাবে বলে। দাদা একা একা আর কত ঘুরবে, টিনটিনকে নিয়েও তো ঘুরতে হবে নাকি। তাই সাথে সাথে ফোন লাগিয়ে দিল দাদাকে তাড়াতাড়ি ঘরে ডেকে নেওয়ার জন্য। কোনো একটা এপিসোডে হয়তো বলেছিলাম বালির মাটিতে বাইক চালানোর জন্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না। এখন বুঝতে পারলাম ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কেন বালির রাস্তায় গাড়ি চালানোর জন্য বা গাড়ি চালাতে জানারও প্রয়োজন হয় না। টিনটিনের মতো পার্সোনালিটি থাকলে আর কোলে বসার এবিলিটি থাকলে আপনি অনায়াসে বালির রাস্তাতেও গাড়ি চালিয়ে যেতে পারেন। নুসা দুয়া। নুসা শব্দের অর্থ দ্বীপ, দুয়া অর্থাৎ দুই। দুটো দ্বীপের সমন্বয় এই বীজটা গঠিত হয়েছে বলে একে নুসা দুয়া বলা হয়। এই বীজটি মূলত 5 স্টার হোটেল বা বিলাসিতার জন্যই বানানো। ঠিক কতটা সাইজে বড় এবং কতটা সুসজ্জিত তা বলে বোঝানো সম্ভব নয়। দুর্ভাগ্যবশত সেরকম ভাবে ছবি বা ভিডিও তুলিনি বলে মুখে বলে তো বোঝানো সম্ভব নয়। অ্যাটলিস্ট প্রত্যেকটা আইল্যান্ড, প্রত্যেকটা বিচ অভূতপূর্ব সুন্দর। তবে এর মেন অ্যাট্রাকশন হলো এখানে প্রচুর ফরেনার সার্ফিং এর জন্য আসে, আর সার্ফিং এর বিজনেস এই চত্বরে জমজমাট একদম। নুসা দুয়া দেখা হয়ে যাওয়ার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন বালির একেবারে দক্ষিণতম বিচ, মেলাস্তি বিচ। মেলাস্তি বিচের ইতিহাস বা বর্ণনা সেভাবে কিছু নাই, তবে এই পাহাড়ের একদম টপ থেকে বিচ অব্দি যে জার্নিটা সেটা উপভোগ করার মতন। আসুন সেটা দেখতে দেখতে মেলাস্তি বিচটাও ঘুরে নিই একটু।
বিদেশি কোনো বীজ বললে যা বুঝি অ্যাকচুয়ালি আমরা, চারিদিকে অজস্র ছাতা, তার তলায় ফরেনাররা, কেউ বই পড়ছে, কেউ ডাবের জল খাচ্ছে, কেউ মদ খাচ্ছে, যেমন হয় আর কি। এটারও তার অন্যথা নয়, অধিকাংশ ফরেনাররাই এখানে হয় ইন্ডিয়ান, না হলে অস্ট্রেলিয়ান, আর তারাই এখানে উপভোগ করছে, চুটিয়ে এনজয় করছে মেলাস্টি বিচের এই দারুণ সৌন্দর্য। একদিকে সাদা বালি, অন্যদিকে নীল জল। Hello, Grandpa. Dada. টিনটিনের গাড়ি চালানো এখনো শেষ হয়নি। টিনটিন এবার আমাদের নিয়ে চললো আরেকটা নতুন জায়গায়। মেলাস্টি বিচ দেখা হয়ে গেছে, এবার যে জায়গাটা যাচ্ছি তার নাম হচ্ছে গরুড়া বরুণা টেম্পল। বালির দক্ষিণাংশের যে অঞ্চলটা আছে তার একদম মাঝখানে যদি পয়েন্ট রাখা হয়, সেটাই হচ্ছে এই গরুড়া বরুণা পার্ক। সেখানে হলো আমাদের আগামী ডেস্টিনেশন। ইচ্ছা তো আছে পার্কের ভিতর অব্দি যাওয়া, খুব সুন্দর নাকি পার্কটা, সেখানে একটু ছবি টবি তোলা, আবার ঘুরে ফিরত আসা। গোটাটা ঘুরতে নাকি 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। তাই পাহাড়ের একদম নিচ থেকে বাস সার্ভিস আছে, সেই বাসে করে পৌঁছে দেওয়া হবে পার্ক অব্দি। পার্কের এন্ট্রান্স গেট অব্দি পৌঁছে জানতে পারলাম পার হেড ঢোকার যা চার্জ, তাতে অসম্ভব এই পার্কে ঢোকা। তাই বাইরে থেকেই ছবি তুলে আবার আমরা রিটার্ন হয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। না, itu bukan এই গরুর বরুণা পার্ক থেকে বেরোতে বেরোতে জ্বরটা আবার বাড়তে শুরু করলো। যতক্ষণে গিয়ে বালির একেবারে পশ্চিমে বিনিঙ্গিং বিচে পৌঁছালাম, ততক্ষণে আর চলার ক্ষমতা আমার নাই। আমি আর মা গাড়িতেই বসে রইলাম। অমৃতা আর বাবা গেল এই বিচটা দেখতে। দীর্ঘ অনেক কটা সিঁড়ি নেমে যাওয়ার পর নাকি বিচের আসল সৌন্দর্য আপনি দেখতে পাবেন। অত সময় তো হাতে নাই, এনার্জিও নাই, তাই অমৃতা আর বাবা ওপর থেকে যতটা পারলো তুলে ধরলো এই বিচের নৈসর্গিক সৌন্দর্য। গাড়ি থামিয়ে চটপট খেয়ে ফেললাম লাঞ্চ। লাঞ্চ খেয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটাও আরেকটা বিখ্যাত জায়গা। সে আপনি বালির ফ্রিজ ম্যাগনেটই কিনুন বা কোনো ফটো বা চাবির রিং, যে মন্দিরটার ছবি আপনাকে দেখানো হবে সেটা হচ্ছে এই উলুয়াতু টেম্পল। হ্যাঁ, আমাদের আগামী ডেস্টিনেশন। প্ল্যান ছিল এই মন্দিরটায় সন্ধে বা বিকেল দিক করে আসবো। 5:30 6:30 দুটো ফায়ার ড্যান্সের শো হয় এখানে, রামায়ণের গল্প আদলে। কিন্তু দুর্ভাগ্যবশত ঘটনাচক্রে বিকেলের শো আর টিকিট পেলাম না। যেটা টিকিট পেলাম সেটা দেখার সৌভাগ্য হলো না, তাই আসতেই হলো দুপুর বেলায়। চাঁদি ফাটা রোদ মাথার উপরে, অথচ ঘুরে তো দেখতে হবে। বাঁদরের উপদ্রব থাকলেও আশপাশটা ঘুরে দেখতে মন্দ লাগে না। পাহাড়ের একেবারে টঙে সুন্দর মন্দির বানানো, চারিদিকে পরিষ্কার রাস্তাঘাট। আসুন সেই রাস্তাঘাট বেয়ে আমরা দেখে ফেলি উলুয়াতু টেম্পল যতটা সম্ভব হয়। দূরে একেবারে শেষে যেটা দেখা যাচ্ছে সেটাই মূল উলুয়াতু টেম্পল, আর তার উল্টো দিকে রয়েছে এই ফায়ার ড্যান্সের গ্যালারি। এখানে রামায়ণের আদলে নাটক বা নাচ যেটাই বলবেন অনুষ্ঠিত হয়।
সময় থাকতেই আমরা পৌঁছে গেলাম হোটেলে। আজকের সূর্যাস্ত উপভোগ করলাম হোটেলের জানলা বেয়ে। গুছিয়ে নিলাম কিছু নোট আর কয়েনের স্যাম্পল। আর এইভাবেই শেষ হলো আমাদের প্রথম বিদেশ যাত্রার শেষ রাত্রি। আর কথা বাড়াতে চাই না। নতুন সকালের সাথে শুরু হলো আমাদের বাড়ি ফেরার পর্ব। आज फिर तेरे घर का रास्ता दिखाती है सड़क, थिरकते हुए पैरों तले सरकती जाती है सड़क, बेरंग हकीकतों से मद भरे ख्यालों तक सड़क, तुझसे फासलों पर ये सवाल उठाती है सड़क। न पूरी तरह से तेरा चेहरा भूला मेरे चांद, न पूरी तरह से तेरी बातें याद, तेरे साथ का एहसास है इस तरह जैसे धुंध के पर्दे से झांकता आसमानी चांद। तावीज़ सा लिपटा वफादार था तू, मेरी सूनी शामें रोशन करता मेरा यार था तू, पर सूरज के आगे आकर यूं लाचार था तू, इस ग्रहण लगाने की साजिश में साझेदार था तू। तेरी यादों से ख्यालों की धूल जब उतारता हूँ, तेरा चेहरा उसके कांधों पर झुका पाता हूँ, तेरी बातों में छुपे इनकार को सुन के हमारी हकीकत से वाकिफ हो जाता हूँ। ना मेरे मन को कोई दिशा दिखलाती है सड़क।